রাজনীতি যদি সমাজসেবাই হবে তাহলে বেতন কেন? আর যদি আমি বেতনই নিব, আমি ট্যাক্স ফ্রি গাড়ি নিব, আমি অন্য সুযোগ সুবিধা নিব, যদি এত সুযোগ সুবিধা আমি নিতে চাই একজন নেতা হিসেবে, একজন মন্ত্রী হিসেবে, একজন এমপি হিসেবে, তাহলে আমার কোয়ালিফিকেশন নিয়ে কেন ভাবা হবে না? আমরা জানি নির্বাচনী ঢামাডোল শুরু হয়েছে এবং 12তম জাতীয় সংসদ নির্বাচন এর জন্য প্রস্তুতি নিচ্ছে সবগুলো পলিটিক্যাল পার্টি, সরকারি দল বা বিরোধীতে যারা আছে বা অন্যান্য দলগুলো যারা আছে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তারপরেও এই নির্বাচন এবং সেই নির্বাচনের আগে সাধারণ মানুষকে কিছু জানানো দরকার বা একটু বিচার বিশ্লেষণ করা দরকার যে আমাদের পরবর্তী পলিটিক্যাল লিডাররা যারা দেশ চালাবে, যারা নেতৃত্ব দেবেন, যারা সরকার গঠন করবেন এবং আমাদের যে নেতা হবে, আমাদের যে প্রতিনিধি হবে, তাদের কেমন হওয়া উচিত, তাদের কেমন করে নির্বাচনে যুক্ত করা যায়, তাদের কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত বা তারা কতটুকুন সামাজিক হবে, এই বিষয়গুলো আসলে আমাদের একটু জানা দরকার এবং একটু এটা নিয়ে ভাবা দরকার। নির্বাচন নিয়ে গবেষণা করে এমন কয়েকটি প্রতিষ্ঠানের জরিপ থেকে যে জিনিসটি উঠে এসেছে সেটি হচ্ছে যে 2018 সালের যে সংসদীয় নির্বাচন, সেই সংসদীয় নির্বাচনের 119 জন প্রার্থীর বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স ছিল সরাসরি, অর্থাৎ তারা নানান ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিল এবং তাদের বিরুদ্ধে মামলা ছিল এবং এই 119 জনের মধ্যে কেউ কেউ আবার নির্বাচিত হয়ে আমাদের মহান জাতীয় সংসদে তারা জনগণের নেতৃত্ব দিচ্ছেন এবং ভালো ভালো কথা বলছেন। 26 থেকে 30% এমন সব সংসদ সদস্যরা পার্লামেন্টে রয়েছেন যাদের বিরুদ্ধে সরাসরি ক্রিমিনাল অফেন্স রয়েছে। স্থানীয় সরকার রয়েছে, সে স্থানীয় সরকারের যে আমরা যদি যাদেরকে মেয়র বলি বা উপজেলা চেয়ারম্যান বলি বা মেম্বার বলি বা কাউন্সিলর বলি, তাদের বিরুদ্ধে অভিযোগের মাত্রা, ক্রিমিনাল অফেন্সের মাত্রাও কিন্তু ভয়াবহ। তাহলে এই সমস্ত নেতৃবৃন্দকে আমরা কেন পছন্দ করছি বা তারাই বা কিভাবে আমাদের মাঝে আমাদের নেতা হয়ে আমাদের কথা বলবে বলে নিজের আখের গোছাচ্ছে? এবং আমরা এটাও কিন্তু জানি গত কয়েক দশক ধরে আমরা যাদেরকে ছোট দল বলি বা সুশীল বলি, তারা কিন্তু বারবার নির্বাচনের আগে দাবি করে আসছে যাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স রয়েছে বা যারা বিতর্কিত বা যারা নির্বাচনে প্রার্থী হলে কালো টাকার প্রভাব খাটাতে পারে, তাদেরকে যেন প্রার্থিতা দেয়া না হয়, তাদেরকে যেন একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা হয়। কিন্তু আমাদের দুঃখজনক হলো সত্য, আমাদের যে বড় বড় রাজনৈতিক দলগুলো তারা অনেক বিষয়ে এক দল থেকে আরেক দলের মধ্যে মত পার্থক্য থাকলেও তাদের যে এই যে দুর্বৃত্তায়নের অর্থাৎ ক্রিমিনাল নেতৃবৃন্দ যারা মাসেল পাওয়ার আছে, যাদের মানি পাওয়ার আছে, তাদেরকে নেয়ার ক্ষেত্রে যেই সমস্ত আইন করা দরকার, যে সমস্ত সুবিধা নেওয়া দরকার, সেই সমস্ত সুবিধা কিন্তু তারা একত্রিতভাবে নেয়। এই সমস্ত ক্রিমিনাল নেতারা কিন্তু আমাদের যে নির্বাচনী আইন, সেই নির্বাচনী আইনেও কিন্তু সুবিধা পায়। সেটা কিভাবে পায়? আইনে বলা আছে যে কনভিক্টেড না বা যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় নাই বা যে সাজাপ্রাপ্ত হয় নাই, তাকে নির্বাচন করতে দেওয়ার সুযোগ দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার কিন্তু 2008 সালে যখন নির্বাচন করে, আমরা জানি 2008 সালের 31 ডিসেম্বর, তখন কিন্তু তারা একটা বিধান করেছিল যে যে প্রার্থীকে ভোট দিতে চায় তাহলে প্রতীকে ভোট দিবে, কেউ যদি কোনো রাজনৈতিক দলকে পছন্দ না করে বা সমর্থন না করে তাহলে সে না, একটি জায়গা খালি ছিল এবং সে ভোট দিবে না বা কাউকে তার পছন্দ না সেই নাতে ভোট দিবে, অর্থাৎ মানুষ যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবে সেই জায়গাটা কিন্তু বন্ধ করে দিয়েছে এই রাজনৈতিক সরকার বা রাজনৈতিক দলগুলো। বাংলাদেশে কিন্তু এখনও হাজার হাজার বন্দী রয়েছে যাদের কিন্তু মামলা চলছে, মামলা বিচারাধীন, তারা কিন্তু কারাগারে বন্দী রয়েছে, তাদের কিন্তু শাস্তি চূড়ান্ত হয়নি কিন্তু কারাগারে বন্দী। এই বিষয়গুলো, এই সিদ্ধান্তগুলো কিন্তু আবার পলিটিক্যাল পার্টিগুলো নেয়, কারণ তারা ক্ষমতায় গিয়ে আইন প্রণয়ন করে এবং তারাই ক্ষমতায় গিয়ে কে বন্দী থাকবে, কে থাকবে না, কোন কোন ধারায় থাকবে, কাকে জামিন দেয়া হবে কে হবে না, সেই সিদ্ধান্তটি সেই আইন সভায় তারা সিদ্ধান্ত নিয়ে
এই আইনগুলো প্রণয়ন করে। আমরা যদি লক্ষ্মীপুরের কাজী শহীদুল ইসলাম পাপুলের কথাই ধরি, তাহলে আমরা কি জানি যে এই লোক, এই ব্যবসায়ী এখন যে কুয়েতে কারাবাস করছেন, তিনি তার রাজনৈতিক উত্থানের জন্য লক্ষ্মীপুরের বড় বড় নেতাকে, আমরা যেটি গ্রেপ্তারের পর বিভিন্ন গণমাধ্যম থেকে জেনেছি যে বড় বড় নেতাকে কোটি কোটি টাকা দিয়ে কিনেছে এবং সেই টাকা দিয়ে কেনার পরে সে প্রার্থিতা পেয়েছে এবং নির্বাচনে জয়ী হওয়া বিষয়টা নিশ্চিত করতে ওই এলাকার প্রায় সবগুলো রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সে টাকা দিয়ে কিনেছে। সে কত বড় ক্রিমিনাল এবং সে কত বড় অপরাধী সেটি কুয়েতের কারাগারে সে বন্দি অবস্থা আমরা যেটি জেনেছি, অথচ তার রাজনৈতিক কোনো ইতিহাস, রাজনৈতিক কোনো কর্মযোগ্য কিন্তু গত ২০-২৫ বছরে দেখা যায়নি। একটা মজার বিষয় হচ্ছে যে এই জাতীয় ক্রিমিনাল নেতারা কিন্তু মাসল এবং মানির টোটাল একটা প্যাকেজ হয়ে ওঠে। এই মানি এবং মাসেল আলা প্যাকেজের নেতৃবৃন্দের সাথে তারা কিন্তু যে ক্লিন ইমেজের ব্যক্তি, তারা কিন্তু নির্বাচনে জিততে পারে না বা দাঁড়াতেও পারে না। আমরা ৭৫-এর ১৫ই আগস্টের পর কি দেখেছি? আমরা ৭৫-এর ১৫ই আগস্টের পরে দেখেছি যে জেনারেল জিয়াউর রহমান, জেনারেল এরশাদ তারা নির্বাচনের নামে যেগুলো করেছে সেটি হচ্ছে স্বৈরশাসন এবং তারা যে নির্বাচনী সিস্টেম ধ্বংস করে দেয়া সেটি ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর থেকে প্রতিষ্ঠিত হয়েছে, যেটি ১৯৯০ পর্যন্ত ছিল এবং পরবর্তীতে আমরা জানি বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক সরকার এবং সাধারণ নির্বাচন হয়েছে। এই যে মানি এবং মাসেলের যে শক্তি, এই শক্তিটার উত্থানই হয়েছে ১৫ই আগস্টের পরে, কারণ মানুষকে, সাধারণ মানুষকে টাকার লোভ দিয়ে বা বিভিন্ন পদের লোভ দিয়ে বা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত করবার লোভ দিয়েই যে অপকর্ম করে যে নেতৃবৃন্দ তৈরি করা হয়েছে ১৫টি বছর, অর্থাৎ আমি যদি ৭৫ থেকে ৯০ পর্যন্ত ধরি, সেই ১৫ বছরেই বাংলাদেশের নির্বাচনের যে পদ্ধতি, নির্বাচনের যে পরিচ্ছন্নতা, সেই পরিচ্ছন্নতা শেষ হয়ে গেছে, যার কারণে আমরা ১৯৯১ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত যেই ধারাবাহিকতা দেখি, সেই ধারাবাহিকতা এটি প্রতিষ্ঠিত হয় যার মানি রয়েছে, যার মাসল রয়েছে, তারাই আসলে নির্বাচনের ক্ষেত্রে, জাতীয় সংসদে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই অগ্রগামী। আর এই মাসল এবং মানিওয়ালা মানুষগুলোর উপর কিন্তু দরিদ্র জনগোষ্ঠী অনেকটা নির্ভর করে থাকে। এই যে নেতৃবৃন্দ, এই যে নেতারা, তারা গরিবের জন্য লড়তে লড়তে এক সময় নিজেরা ধনী হয়ে ওঠে, কিন্তু সে গরিবই থেকে যায়। বাংলাদেশের নেতা হওয়ার ক্ষেত্রে একটা বড় বিষয়, একজন যে নির্বাচন করবে, যেটি আমরা ফলো করে দেখি, যে এলাকা থেকে নির্বাচন করতে চায় সে এলাকায় নির্বাচনের আগে আগে এখন যে সিস্টেমটা চালু হয়েছে, যে পোস্টারিং করা শুরু করে এবং ওই নির্বাচনী এলাকার গরিব জনগোষ্ঠী কোন এলাকায় থাকে বা বস্তি বা স্ল্যাম আমরা যেটাই বলি, বা একটু কম পড়াশোনা জানা এলাকা কোনটি আছে, সেই এলাকাটিকে প্রথমে বেছে নেয়। অর্থাৎ এই যে নির্বাচন প্রক্রিয়াটা সিস্টেমটাই হচ্ছে আমাদের এই মানে খুব সহজ সিস্টেম, অর্থাৎ টাকা থাকলে আর মাসল পাওয়ার থাকলে খুব অনায়াসে একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। এক সময় সে কেন্দ্রীয় দপ্তরে দাবি করে যে তার জনপ্রিয়তা অনেক, সে প্রার্থী হলে তার বিজয়টা নিশ্চিত এবং সেই প্রতিযোগিতা, অর্থাৎ প্রার্থী হওয়ার প্রতিযোগিতাতেও সে টাকা এবং মাসল দিয়ে অনেকটা এগিয়ে থাকে। আমাদের রাজনৈতিক নেতাদের আবার একটা মজার বিষয় আছে, সেটি হচ্ছে যে আপনি লক্ষ্য করে দেখবেন যে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত গত ৫০ বছরে যারা বলে সে দেশের জন্য লড়ছে, দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত, দেশের জন্য রক্ত দিয়ে ঋণ শোধ করবে, এই জাতীয় বক্তব্য যারা দেয়, এখনও পর্যন্ত গত ৫০ বছরে 1% পলিটিক্যাল লিডার, 1% রাজনৈতিক নেতা তাদের সন্তানদের সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনীতে দেয়নি। তারা কি করেছে? তাদের সন্তানদের বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছে এবং ব্যবসা শিখিয়েছে, কারণ তারা বুঝতে পেরেছে হয়তো বাংলাদেশটা একটা ভালো ব্যবসার ক্ষেত্র। আর আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচনী যে ম্যানিফেস্টো, আমরা তো ম্যানিফেস্টোতে কখনো দাবি করি পলিটিক্যাল লিডারদের কাছে বা স্থানীয় পর্যায় থেকে যে ম্যানিফেস্টোতে এগুলো যোগ করতে হবে যে আপনি যদি নেতা হন, আপনার সন্তানকে বা প্রত্যেক প্রার্থী তার সন্তানকে যে এলাকা থেকে নির্বাচিত হবে সেই এলাকা পড়াশোনা করাবে। ম্যানিফেস্টো থেকে আমরা এটা সাধারণ ভোটার হিসেবে দাবি করি যে আপনারা এখন থেকে লিখবেন আপনার সন্তানকে বিদেশে পড়াশোনার জন্য পাঠাবেন না, সশস্ত্র বাহিনীতে দেবেন। আমরা দেখব, আমরা সেটা দেখে উদ্বুদ্ধ হব। আমরা ভোটার হিসেবে বা দলীয় কর্মী হিসেবে কি কখনো দাবি করি? আমরা কখনো দাবি করি না। আমরা যে দলকে পছন্দ করি সে যদি
একেবারে ৭ খুনের আসামিকেও প্রার্থী করে, আমরা চোখ বুঝে সেই প্রার্থীকে ভোট দিই। তখন আমরা কি বলি? আমরা প্রার্থীকে ভোট দিই না, আমরা প্রতীককে ভোট দিই। কিন্তু প্রতীককে ভোট দিতে গিয়ে যে ঘটনাটি ঘটায় সেটা পাপুলের মতো ঘটনা ঘটে যায়, যে এখন আমাদের বাংলাদেশের মান সম্মান সে কুয়েতের মতো জায়গায় একেবারে ভুলুণ্ঠিত করছে। কুয়েতের মতো জায়গায় একজন সংসদ সদস্য জেল খাচ্ছে নানান অপরাধে। শুধু পাপুল নয়, এরকম অনেক পাপুলকে আমরা খুঁজে পাবো বাংলাদেশের সংসদীয় আসনগুলোতে, বা বাংলাদেশের যে নির্বাচনী ব্যবস্থা যারা গণমানুষের নেতা হয়েছেন, আমরা মেয়র বলি, আমরা উপজেলা চেয়ারম্যান বলি, আমরা সাধারণ চেয়ারম্যান বলি, এরকম অনেক পাপুলের মতো অনেককেই পাবো। হয়তো পাপুল দেশের বাইরে গিয়ে ধরা পড়েছে বিধায় মানুষের সবার মুখে মুখে আসছে, এবং দেশে যারা আছে তাদেরগুলো ধরা পড়ছে না, মুখে মুখে আসছে না। তার মানে হচ্ছে আমাদের ভোটারদের এখন সময় এসেছে, সামনে যে নির্বাচনের দলগুলোর যে এজেন্ডা, যে ম্যানিফেস্টোতে অনেক কিছু যুক্ত করতে হবে, যেটা সাধারণ মানুষের মনে, সাধারণ ভোটারদের মনে, সেইগুলো সবগুলো যুক্ত করতে হবে। একটা মজার বিষয় হচ্ছে যে একটা ফোন কিনতে আমরা যতবার ভাবি, যদি একটা ভোট দেবার ক্ষেত্রে ততবার ভাবতাম, তাহলে বাংলাদেশের অ্যাটলিস্ট এই অবস্থা হতো না। অর্থাৎ যে বাজে প্রার্থী আমার পছন্দের হবে না, আমি সেই প্রার্থীকে ভোট দেব না, এই সিদ্ধান্তটা যদি আমি নিতে পারতাম, আমি যদি নিতে পারি, তাহলে বাংলাদেশে এখনও সুযোগ রয়েছে ক্লিন ইমেজের যে ব্যক্তি, সে ব্যক্তি আমাদের প্রার্থী হবে, আমাদের নেতা হবে, এবং সংসদে গিয়ে আমাদের কথা বলবে এবং বিশ্বে আমাদের মুখ উজ্জ্বল করবে। একটা বিষয়, রাজনীতি যদি সমাজসেবাই হবে তাহলে বেতন কেন? আর যদি আমি বেতনই নিব, আমি ট্যাক্স ফ্রি গাড়ি নিব, আমি অন্য সুযোগ সুবিধা নিব, যদি এত সুযোগ সুবিধা আমি নিতে চাই একজন নেতা হিসেবে, একজন মন্ত্রী হিসেবে, একজন এমপি হিসেবে, তাহলে আমার কোয়ালিফিকেশন নিয়ে কেন ভাবা হবে না, বা কেন আইন প্রণয়ন করা হবে না?